প্রত্যেককে বিএসসি ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আবারও একবার স্বাগত জানাচ্ছি। তো আজ তো জানো আজ রবিবার, যে আমরা রবিবার প্রত্যেক রবিবারই এখন থেকে গ্রামার ক্লাসটা দিচ্ছি, বেঙ্গলি গ্রামারের। আর তাছাড়া একটা ইম্পর্টেন্ট নোটিস আমি গতকালকে রাত্রেও বলে দিয়েছিলাম যে আমাদের যে সানডেতে ট্যাগ টুদের জন্য, যারা ট্যাগ টু রয়েছে ওদের জন্য যে মক টেস্টটা হচ্ছে, সম্পূর্ণ মক টেস্ট 150 মার্কের, তো ওইটার সময়সীমা কিন্তু আজকে বাড়িয়ে দেওয়া হয়েছে। সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত তোমরা তোমাদের কমফোর্টেবল টাইমে কিন্তু পরীক্ষাটা দিয়ে দেবে আমাদের বিএসসি ইনস্টিটিউটের অ্যাপের মাধ্যমে। তো এবার চলো দেরি না করে আমরা বাংলা গ্রামার থেকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাক্যের একটি ক্লাস। তো দেখো, প্রথমে জানবো বাক্য কাকে বলে। বাক্য শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কথ্য বা কথিত বিষয়। বাক্য শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কথ্য বা কথিত বিষয়। তো যে সুবর্ণস্থ পদ সমষ্টি বক্তার কোনো মনোভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। যে সুবিন্যস্ত পদ সমষ্টি বক্তার কোনো মনোভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। বাক্যের মৌলিক উপাদানটা হচ্ছে শব্দ, আর ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। যে কোনো ভাষার মূল যে উপাদান ওইটা হচ্ছে বাক্য। তাহলে আমরা কি জানলাম? বাক্য শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কথ্য বা কথিত বিষয়, মানে মুখে বলা কথা বলার কোনো বিষয়। তো যে সুবিন্যস্ত পদ সমষ্টি, যে সুবিন্যস্ত পদ সমষ্টি বক্তার কোনো মনোভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। আর বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ, ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। এবার বাক্যের গুণ। ভাষার বিচারে বাক্যের 3টা গুণ থাকা দরকার, 3টি গুণ থাকা আবশ্যক, যেরকম আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বাক্যের আকাঙ্ক্ষা, বাক্যের আসক্তি, বাক্যের যোগ্যতা, এই 3টা গুণ না থাকলে কিন্তু যে কোনো একটা লাইন বাক্য হতে পারবে না, যদি এই 3টা গুণ না থাকে। তো চলো একটা একটা করে আমরা অ্যানালাইসিস করছি। আকাঙ্ক্ষাটা কি? বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনবার যে ইচ্ছা, তাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। যেরকম আমরা যদি বলি মা আমাকে অনেক আদর, আদর পর্যন্ত শুনে কিন্তু শোনবার একটা ইচ্ছা হয় যে আদর কি করে না করে না, এরকম একটা ইচ্ছা হয়। তো বাক্যের অর্থ যখন পরিষ্কারভাবে বোঝার জন্য একটা পদের পর অন্য একটা পদের শোনবার যে ইচ্ছাটা, ওইটাই হচ্ছে আকাঙ্ক্ষা। আমি বোঝাতে পারলাম পরিষ্কারভাবে যে আকাঙ্ক্ষাটা কি? বাক্যের অর্থটা পরিষ্কারভাবে বোঝার জন্য, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই হচ্ছে আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা গুণটা না থাকলে কিন্তু যে কোনো একটি লাইন বাক্য হবে না। যেরকম এখানে দেওয়া আছে মা আমাকে অনেক আদর, কিন্তু এটা কিন্তু একটা বাক্য না, যেহেতু এখানে আকাঙ্ক্ষা গুণটা নেই। কারণ অনেক আদর এই অবধি শোনার পর কিন্তু প্রশ্ন থেকে যায় যে আদর কি করে না করে না। তো এরকম প্রশ্ন যদি থেকে যায় তাহলে আকাঙ্ক্ষাটা পূর্ণ হচ্ছে না, মানে আরো শোনার ইচ্ছা আছে, তাহলে এখানে বাক্য হবে না। তো উপরের বাক্যে এখানে দেওয়া আছে, দেখো উপরের বাক্যে বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারছে না, বাক্য শেষ হওয়ার পরও আরো কিছু শোনার আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, সুতরাং বাক্যের আকাঙ্ক্ষা গুণটি নেই, তাই এটি বাক্য না। তো সম্পূর্ণ বাক্যটি হবে মা আমাকে অনেক আদর করে, তাহলে এটা হবে সম্পূর্ণ বাক্য। তো এটি শোনার পর আর কিছু শোনার আগ্রহ বাকি থাকছে না। তো অনেক আদর করে, এই যে করে কথাটা শোনার পর আর কোনো আগ্রহ থাকছে না, সুতরাং এটি আকাঙ্ক্ষা গুণ সম্পন্ন একটি সার্থক বাক্য। তারপর দেখছি আসক্তি। বাক্যে অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসক্তি। বাক্যের মধ্যে, যে কোনো একটা বাক্যের মধ্যে অর্থের সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস, মানে একটার পর একটা পদের সুবিন্যস্ততাকে বলা হয় আসক্তি, মানে সুন্দর করে সাজিয়ে বাক্যটা তৈরি করা। যেরকম এখানে উদাহরণ দেওয়া হচ্ছে আছে কলম আমার একটি। এই আছে কলম আমার একটি যে বাক্য, এটা বাক্য হলো না, কারণ কি বাক্যের পদগুলো সুন্দরভাবে সাজানো হয়নি, অর্থাৎ এখানে আসক্তি গুণটা নেই। তো এই পদগুলো সুন্দরভাবে সাজালে কি হবে? বাক্যটি আমার একটি কলম আছে, যা একটা ভাব প্রকাশ করে, যা একটা মনের ভাব প্রকাশ করে। তো এইরকম যদি
সুন্দরভাবে গোছালো ভাবে লাইনটা না থাকে, আগোছালো লাইন থাকে, তাহলে ওইটা হবে আসক্তি বাক্যের। আর এই আসক্তি গুণটা না থাকলেও বাক্য হবে না। দেন 3 নম্বরে আছে কি যোগ্যতা। যোগ্যতাটা কি? বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম যোগ্যতা। যে কোনো বাক্যের মধ্যে পদগুলির অর্থগত আর ভাবগত একটা মিল বন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। যেরকম মাছ আকাশে উড়ে, মাছ আকাশে উড়ে, কিন্তু মাছের আকাশে উড়ার যোগ্যতা নেই, সুতরাং বাক্যটি যোগ্যতাহীন, অতএব বাক্যটি হবে পাখি আকাশে উড়ে। তো এরকম যদি একটা বলে দে যে মাছ আকাশে উড়ে আর পাখি জলে থাকে, পাখি জলে সাঁতার কাটে বা পাখি জলে ভাসে, তো এটা কিন্তু যোগ্যতাহীন বাক্য হবে। তো মাছ আকাশে উড়ে এখানে দেখে বোঝা যাচ্ছে কারণ মাছের আকাশে উড়ার যোগ্যতা নেই, তাহলে বাক্যটার মধ্যে যোগ্য বাক্য হতে হবে। তো বাক্যটা কি হবে? যে পাখি আকাশে উড়ে। তো এরকম বাক্যের মধ্যে পদের অর্থ আর ভাব মিলবন্ধনের মধ্যে যোগ্যতা থাকতে হবে। যোগ্যতার সঙ্গে জড়িত কিছু বিষয় আছে, যেরকম উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ মানে উদাহরণের ভুল প্রয়োগ, দুর্বোধ্যতা বুঝতে না পারা, রীতিসিদ্ধ অর্থবাচকতা। তারপর রয়েছে বাহুল্য দোষ, গুরুচণ্ডালী দোষ, বাগধারার শব্দ পরিবর্তন। বাহুল্য দোষ, গুরুচণ্ডালী দোষ, বাগধারার শব্দ পরিবর্তন। তো এগুলি কিন্তু বাক্যের যোগ্যতার বিষয়বস্তু, ঠিক আছে? এগুলি হচ্ছে বাক্যের যোগ্যতার বিষয়বস্তু। তো আমরা একটা একটা করে এখানেও অ্যানালাইসিস করছি। তো উপমার ভুল প্রয়োগ জিনিসটা কি? উপমা অলংকার সঠিকভাবে ব্যবহার করতে হবে, এগুলোর প্রয়োগে যেন কোনো ভুল না হয়। এগুলির প্রয়োগে কোনো ভুল হলে বাক্য তার ভাবগত যোগ্যতা হারাবে। তো উপমার যদি ভুল প্রয়োগ হয় তাহলে কিন্তু বাক্যটা তার যোগ্যতাটা হারাবে। যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। তো বাক্যটিতে উপমার ভুল প্রয়োগ হয়েছে, কারণ আশার বীজ মন্দিরে উক্ত হয় না, বপন করা হয় না, মন্দিরে উক্ত হয় না বা বপন করা হয় না, করা হয় ক্ষেতে। সুতরাং বলতে হবে আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। তো এই যে উপমার ভুল প্রয়োগ হলে কিন্তু বাক্য তার যোগ্যতা গুণটাকে হারাবে। এখানে এটাই বলছে উপমা অলংকার সঠিকভাবে ব্যবহার করতে হবে, আর এগুলোর প্রয়োগে কোনো ভুল হলে বাক্য তার ভাবগত যোগ্যতা হারাবে। উদাহরণ তো আমি বলেই দিলাম। নেক্সট চলো, দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা মানে বুঝতে না পারা। তো অপ্রচলিত কিংবা দুর্বোধ্য শব্দ মানে যেই শব্দগুলো আমরা সচরাচর শুনি না বা যে শব্দগুলির ব্যবহার আমরা সচরাচর করি না, ওই শব্দগুলো হচ্ছে অপ্রচলিত বা দুর্বোধ্য শব্দ। তো ওই শব্দগুলি যদি আমরা ব্যবহার করি বাক্যে, তবে তার যোগ্যতা গুণটা হারায়। তো এই ধরনের শব্দ বাক্যের শব্দগুলোর মধ্যে অর্থগত মিলবন্ধনও নষ্ট করে। যেমন একই প্রপঞ্চ, এই যে প্রপঞ্চ শব্দটা অপ্রচলিত, একই সঙ্গে দুর্বোধ্য মানে বোঝা যায় না, তাই বাক্যটির অর্থ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, ফলে বাক্যের পদগুলোর মধ্যে অর্থগত মিলবন্ধন বিনষ্ট হয়েছে, তাই এটি কোনো যোগ্যতা সম্পন্ন সার্থক বাক্য হতে পারেনি। তাহলে এখানে দেখছি দুর্বোধ্যতা। অপ্রচলিত কিংবা দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্য তার যোগ্যতা গুণ হারায়। অপ্রচলিত কিংবা দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্য তার যোগ্যতা গুণ হারায়। এই ধরনের শব্দ বাক্যের শব্দগুলোর মধ্যে অর্থগত মিলবন্ধন নষ্ট করে। মানে যে শব্দগুলো আমরা সচরাচর ব্যবহার করি না বা যে শব্দগুলো অপ্রচলিত বা দুর্বোধ্য মানে বুঝতে পারা যায় না, লাইনটাতে কি বলতে চাইছে, ও লাইনটা পড়ে নিলাম কিন্তু লাইনটার অর্থ পরিষ্কারভাবে বুঝতে পারছি না, দুর্বোধ্যজনক। তো এই ধরনের দুর্বোধ্যতা থাকলে কিন্তু এই ধরনের অপ্রচলিত একই সঙ্গে দুর্বোধ্যজনক